আসসালামু আলাইকুম। আশা করি আপনারা বরাবরের মতো ভালো আছেন। আমরা প্রতিনিয়তের মতো গ্রিন হেলথের স্বাস্থ্য বিষয়ক যে সচেতনামূলক প্রোগ্রাম, তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি উত্তরা ফিজিওথেরাপি সেন্টারে। আপনারা সকলে জানেন বর্তমানে ব্যথাজনিত সমস্যাগুলো খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। সেজন্যই আমরা আপনাদের সুবিধার জন্য আজকে এসেছি উত্তরা ফিজিওথেরাপি সেন্টার। আমাদের সাথে আছে আরমান সাদি ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনি সালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে ১ম এ যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনার সাথে সেটি হচ্ছে যে বর্তমানে আপনারা তো যে পেশেন্ট দেখছেন কিংবা আপনারা ফিজিওথেরাপিতে অনেকদিন যাবত আপনাদের অভিজ্ঞতা, সেই আলোকে যদি আমাদের বলতেন যে বর্তমানে কোন রোগ বা সমস্যায় ফিজিওথেরাপি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করছে? ধন্যবাদ আপনাকে। এখন বর্তমান বিশ্বে, এই আধুনিক বিশ্বে আমাদের ফিজিওথেরাপির রোল অনেক বেশি। কারণ আমরা প্রতিনিয়ত ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি এবং আমাদের রোগের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো মাস্কুলোস্কেলেটাল কন্ডিশন এবং নিউরো কন্ডিশনে আমাদের অনেক জায়গা আছে কাজ করার, ফিজিওথেরাপিতে কাজ করার, এবং স্পোর্টস সেক্টরেও অনেক কাজ করার জায়গা আছে। মাস্কুলোস্কেলেটাল কন্ডিশন বলতে গেলে দেখা যাচ্ছে ফ্রোজেন শোল্ডার, ব্যাক পেইন, নি পেইন, লিগামেন্ট ইনজুরি, এইসব ব্যাপার, এইসব রোগগুলোতে অনেক কাজ করার জায়গা আছে ফিজিওথেরাপির। পাশাপাশি স্পোর্টস ইনজুরিতে মিনিসকাস ইনজুরি, এসিএল টিয়ার, আফটার ফ্র্যাকচার, রিহ্যাবিলিটেশন, এইসব রোগগুলোতে ফিজিওথেরাপির যথেষ্ট ভূমিকা আছে। আর স্ট্রোক রিহ্যাবিলিটেশন বলতে গেলে আরও প্যারালাইসিস রোগীর কথা বলতে পারি আমরা। প্যারালাইসিস হয়ে গেলে প্যারালাইসিস পরবর্তী সমস্যাগুলোতে ফিজিওথেরাপির যথেষ্ট ভূমিকা আছে। তাকে আবার ওই রোগীকে পুনর্বাসন করার জন্য, পুনরায় আবার অ্যাক্টিভ করার জন্য ফিজিওথেরাপির যথেষ্ট ভূমিকা আছে। আচ্ছা ভাই। আচ্ছা, আমরা যদি এরকমভাবে একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আমরা বর্তমানে যে বিষয়টি বেশি দেখি যে আর্থ্রাইটিসের যে সমস্যাটা, সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি কতটা ভূমিকা পালন করছে? আচ্ছা, আর্থ্রাইটিস হয়ে গেলে যে প্রথম সমস্যাটা হয়, আমরা সবসময় চিন্তা করি যে ক্ষয় হয়ে গেছে। আসলে ক্ষয় হয়ে যাওয়ার পাশাপাশি ওই রুগীর বা ওই ব্যক্তির মাংসপেশি শুকিয়ে শুকিয়ে যায়, এবং তার পাশাপাশি মাংসপেশিটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যার ফলে আমরা শুধু ক্ষয়টাকে নিয়ে চিন্তা করি, যার ফলে আমরা ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, বিভিন্ন সাপ্লিমেন্ট খাই, কিন্তু আমরা মাংসপেশিটাকে কখনোই অ্যাক্টিভ করতে চাই না। যদি আমরা মাংসপেশিটাকে আবার অ্যাক্টিভ করতে পারি, তাহলে সে সেই রুগীটা অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারে। ওষুধের পাশাপাশি এই জন্য অস্টিওআর্থ্রাইটিসে ফিজিওথেরাপির ভূমিকা অনেক বেশি, যাতে আমরা পুনরায় আর্থ্রাইটিসটা আবার ফিরে না আসে, আবার যেন ব্যথা অনুভব না হয়। যার কারণে মাংসপেশি রিহ্যাবিলিটেশন করাটা আমাদের অত্যন্ত জরুরি, যেটা আমরা এড়িয়ে যাই বা বুঝি না। ধন্যবাদ। আচ্ছা ভাই। ঠিক আছে। তাহলে আমরা যদি ভাই এখন একটা বিষয়ে যেটা আমাদের সাধারণ মানুষদের মাঝে আমরা খুব বেশি পরিমাণে পাচ্ছি, সেটা জি। হচ্ছে যে ওনারা মনে করছেন যে ফিজিওথেরাপি এবং সাধারণ ব্যায়াম অলমোস্ট সেম। কিন্তু আচ্ছা। আসলে এটা কতটুকু, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত যে আসলে সাধারণ ব্যায়াম এবং ফিজিওথেরাপি একই, বা এর মধ্যে কি পার্থক্য আসলে রয়েছে? আচ্ছা, এটার মধ্যে আপনি সুন্দর প্রশ্ন করেছেন। সাধারণ ব্যায়াম বলতে বোঝায় যে নর্মাল স্ট্রেচিং, মোবিলাইজেশন, যেটা আমরা এমনি পার্কে গিয়েও করতে পারি, জিমেও করতে পারি, অথবা নিজে বাসায়ও করতে পারি। কিন্তু একটা রুগীর যখন রোগ হয়ে যায়, সেক্ষেত্রে তখন শুধু সাধারণ ব্যায়াম করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। যার কারণ হচ্ছে যে আমরা ফিজিওথেরাপিস্টরা স্পেসিফিক ওয়েতে ওই মাসেলগুলোকে নিয়ে কাজ করে, ওই জয়েন্টগুলোকে নিয়ে কাজ করে, যেটা সেই রুগীটা আক্রান্ত হয়েছে বা প্রবলেম ফেস করতেছে। আর সাধারণ ব্যায়াম তো হচ্ছে ইন জেনারেল ও অল বডি এক্সারসাইজেস বা স্ট্রেচিংগুলো করা হয় এটা সাধারণ মানুষের জন্য। কিন্তু ফিজিওথেরাপি শুধু সেই সব রোগের জন্য, স্পেসিফিক ওয়েতে যে রোগটাতে সে প্রবলেম ফেস করতেছে, সেই রোগটার জন্যই ফিজিওথেরাপি। এই হচ্ছে সাধারণ ব্যায়াম এবং ফিজিওথেরাপির মধ্যে পার্থক্য। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যে কথাগুলো আমাদের বললেন, আমরা আশা করি আজকে আমাদের যে দর্শকরা আছে তাদের অনেক উপকার হবে। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক জি। ইউ।